আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলতে বসেছি সেটার নাম ক্রাশিং ইট লিখেছেন গ্যারি ওয়েইনাচুক। হুম। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নিজের পছন্দের বিষয়কে কিভাবে একটা সফল ব্যবসায় পরিণত করা যায় তা নিয়ে তো এখন অনেক বই লেখা হচ্ছে, প্রচুর। কিন্তু এই বইটা কেন আলাদা সেটাই আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব। ঠিক। আমাদের আজকের লক্ষ্য কিন্তু শুধু বইটার একটা সারসংক্ষেপ করা না, আমরা এর মূল দর্শনটা ধরতে চাই। মানে এমন কিছু কৌশল বের করতে চাই যা একজন নতুন উদ্যোক্তা বা কন্টেন্ট নির্মাতা আজ থেকেই ব্যবহার করতে পারেন। বিষয়টা খুবই জরুরি, কারণ আমরা এখন এমন একটা সময়ে আছি যাকে বলা যায় পার্সোনাল ব্র্যান্ড ইকোনমি। পার্সোনাল ব্র্যান্ড ইকোনমি, বাহ, সুন্দর বলেছেন। আগে ব্যবসা মানেই ছিল অনেক টাকা, বড় অফিস, অনেক কর্মচারী। এখন ব্যবসা মানে বিশ্বাস আর মনোযোগ। মনোযোগ বা অ্যাটেনশন। একদম। আপনার পকেটে যে স্মার্টফোনটা আছে ওটাই আপনাকে পৃথিবীর সবচেয়ে বড় মিডিয়া কোম্পানিগুলোর সমান সুযোগ করে দিয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, যখন সবাই কথা বলছে তখন মানুষ কার কথা শুনবে? ঠিক। আর এখানেই গ্যারি ভেনারচুকের দর্শনটা, প্রথাগত ব্যবসার ধারণাকে একেবারে নাড়িয়ে দেয়। আমরা আজ সেই মূল সূত্রগুলোই খুঁজব। আচ্ছা, বইটা পড়ে আমারও মনে হয়েছে পুরো বিষয়টা কয়েকটা মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। তো আপনাকে যদি এই বইয়ের হাজারো উপদেশের মধ্যে থেকে সবচেয়ে জরুরি, সবচেয়ে মূল ধারণাটা বেছে নিতে বলা হয়, সেটা কি হবে? চমৎকার প্রশ্ন। আমার মতে বইটার একেবারে মূল বার্তাটা হলো, আজকের এই যুগে অথেন্টিসিটি বা খাঁটি হওয়ায় বিশ্বাস অর্জনের সবচেয়ে সহজ এবং কার্যকর পথ। অথেন্টিসিটি। হ্যাঁ, দেখুন, মানুষ এখন আর ওই নিখুঁত পলিশ করা বিজ্ঞাপন বিশ্বাস করে না, একদমই না। তারা এমন কাউকে ফলো করতে চায় যাকে আসল মানুষ বলে মনে হয়, যার যাত্রার ভালো মন্দ, সাফল্য ব্যর্থতা সবই তারা দেখতে পায়। মানুষ আসলে তথ্যের পেছনে ছোটে না, মানুষ মানুষের সাথে একটা কানেকশন চায়, একটা সংযোগ তৈরি করতে চায়। গ্যারি বলছেন, এই সংযোগটাই আপনার সবচেয়ে বড় সম্পদ। বড় বাজেট বা দামি ক্যামেরা নয়, আপনার সততাই আপনার ব্র্যান্ডের মূল ভিত্তি। এই অথেন্টিসিটি বা খাঁটি হওয়ার ধারণাটা শুনতে তো খুব ভালো লাগে, কিন্তু এটা তো একটু অস্পষ্ট। বাস্তবের প্রয়োগটা কিভাবে হবে? মানে আমি কি আমার সব ব্যক্তিগত বিষয় বা সব কাঁচা কাজ অনলাইনে শেয়ার করতে শুরু করব? না, তা নয়। এতে তো হিতে বিপরীত হতে পারে। ওই যে পেশাদারিত্ব আর খাঁটি হওয়া, এর মধ্যে ভারসাম্যটা কোথায়? ঠিক এখানেই বইটির একটা খুব গুরুত্বপূর্ণ কৌশল উঠে আসে। ডকুমেন্ট, ডোন্ট ক্রিয়েট। ডকুমেন্ট, ডোন্ট ক্রিয়েট। মানে তৈরি করতে যাবেন না, নথিভুক্ত করুন। এর মানে এই নয় যে আপনাকে সবকিছু শেয়ার করতে হবে। এর মানে হলো, আপনাকে প্রতিদিন একজন বিশেষজ্ঞ সাজার চাপ নিতে হবে না। আচ্ছা। বরং আপনি যা শিখছেন, যা নিয়ে কাজ করছেন, যে সমস্যার সমাধান করছেন, সেই পুরো প্রক্রিয়াটাকেই মানুষের সাথে শেয়ার করুন। ধরুন, একজন গিটারিস্ট, সে কিভাবে একটা কঠিন কর্ড শিখছে সেই যাত্রার ভিডিও বানাতে পারে। বা একজন নতুন রাঁধুনি কোন রেসিপিটা বানাতে গিয়ে সে ব্যর্থ হলো সেটাও সততার সাথে বলতে পারে। যখন মানুষ আপনার এই যাত্রার সঙ্গী হয়, তখন তারা শুধু আপনার গ্রাহক থাকে না, আপনার কমিউনিটির অংশ হয়ে যায়। ঠিক। তারা আপনার সাফল্যে খুশি হয়, ব্যর্থতায় পাশে থাকে। এই বিশ্বাসটাই তো লম্বা সময়ের জন্য কাজে দেয়। তার মানে ফোকাসটা ফলাফলের চেয়ে প্রক্রিয়ার ওপর বেশি। এটা তো একটা বড় মানসিকতার বদল। আচ্ছা, এই যে যাত্রাকে নথিভুক্ত করার কথা বলা হলো, সেটা তো এক এক প্ল্যাটফর্মে এক এক রকম হবে, তাই না? অবশ্যই। আমি লিঙ্কডিনে যেভাবে নিজেকে দেখাবো, ইনস্টাগ্রামে নিশ্চয়ই সেভাবে করব না। এই প্ল্যাটফর্মে গোলকধাঁধায় একজন মানুষ কিভাবে সঠিক পথটা খুঁজে পাবে, বইটাতে কি এটা নিয়ে কোনো নির্দিষ্ট কথা বলা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আর এখানেই বেশিরভাগ মানুষ ভুলটা করে। কি রকম? তারা ভাবে সব প্ল্যাটফর্মে তাদের থাকতে হবে, ফলে তাদের শক্তিটা বিভিন্ন জায়গায় অল্প অল্প করে ছড়িয়ে পড়ে, আর কোনোটাতেই গভীরতা তৈরি হয় না। বইটার পরামর্শ খুব পরিষ্কার। সব জায়গায় থাকার চেষ্টা না করে এমন এক বা দুটো প্ল্যাটফর্ম বেছে নিন যেখানে আপনার সম্ভাব্য দর্শক বা কমিউনিটি। হ্যাঁ, যেখানে আপনার কমিউনিটি সবচেয়ে বেশি সক্রিয়, আর যে প্ল্যাটফর্মের ধরনটা আপনার ব্যক্তিত্বের সাথে মেলে। একটা উদাহরণ দিলে মনে হয় বিষয়টা আরও পরিষ্কার হবে। ধরুন, আপনি একজন ইন্টেরিয়র ডিজাইনার। আপনার কাজটা তো খুব ভিজুয়াল, তাই না? হ্যাঁ। তো আপনার জন্য ইনস্টাগ্রাম বা পিন্টারেস্ট হবে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আবার অন্যদিকে, আপনি যদি একজন ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার হন, তাহলে আপনার জন্য লিঙ্কডইন বা একটা তথ্যবহুল ইউটিউব চ্যানেল অনেক বেশি কাজের হবে, যেখানে গভীরভাবে আলোচনা করা যায়। গভীরভাবে কথা বলতে পারবেন।
মূল কথা হলো সবার জন্য এক সমাধান নেই। আপনাকে নিজের শক্তি আর দর্শকের মনোযোগ এই দুটোর সঠিক মিশ্রণটা খুঁজে বের করতে হবে। কিন্তু শুধু সঠিক প্ল্যাটফর্ম বেছে নিলেই তো হবে না, সেখানে তো আরও লক্ষ লক্ষ মানুষ একই কাজ করছে। এই ভিড়ের মধ্যে নিজের একটা জায়গা তৈরি করার জন্য কোনো নির্দিষ্ট কৌশল কি বইটিতে বলা হয়েছে? শুধু ভালো কন্টেন্ট দিলেই কি কাজ হবে? এখানেই বইটির সবচেয়ে কার্যকরী এবং প্রায়োগিক একটা কৌশলের কথা বলা হয়েছে। এটাকে বলা হয় 1.80 স্ট্র্যাটেজি। 1.80 স্ট্র্যাটেজি? হ্যাঁ, কৌশলটা খুব সহজ কিন্তু প্রচণ্ড পরিশ্রমের। গ্যারি ভেনারচুক বলেন, আপনার বিষয়ের সাথে সম্পর্কিত সেরা 10টা হ্যাশট্যাগ খুঁজে বের করুন। আচ্ছা, 10টা হ্যাশট্যাগ। এরপর প্রতিদিন সেই প্রত্যেকটা হ্যাশট্যাগের সেরা 9টা পোস্টে যান এবং সেখানে আপনার মূল্যবান মতামত বা 2 সেন্স যোগ করুন। এটা কিন্তু কোনো সাধারণ নাইস পোস্ট কমেন্ট হবে না। না না, এটা হবে একটা চিন্তাশীল মন্তব্য যা ওই আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যায়। তার মানে 10টা হ্যাশট্যাগ, প্রতিটিতে 9টা পোস্ট, দিনে মোট 90টা কমেন্ট। এটা তো রীতিমতো একটা ফুল টাইম কাজ। ঠিক তাই। আর এক কারণেই সবাই এটা করে না। আর যারা করে তারাই সফল হয়। এর পেছনের মনস্তত্ত্বটা হলো, আপনি নিজের কথা বলার জন্য চিৎকার করছেন না, বরং অন্যের আলোচনায় মূল্য যোগ করছেন। আপনি কমিউনিটিতে একজন অংশগ্রহণকারী হিসেবে ঢুকছেন, বিজ্ঞাপনদাতা হিসেবে নয়। বাহ, দারুণ ভাবনা। এর মাধ্যমে আপনি শুধু মানুষের নজরেই আসেন না, বরং নিজেকে একজন চিন্তাশীল এবং সাহায্যকারী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করেন। মানুষ তখন নিজে থেকেই আপনার প্রোফাইলে আগ্রহী হয়ে ওঠে। এটা রাতারাতি ফল দেবে না, কিন্তু দীর্ঘমেয়াদে একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করবে। এটা আসলেই একটা দারুণ কৌশল। বেশ, তাহলে আমরা প্ল্যাটফর্ম বেছে নিলাম, কমিউনিটিতেও যুক্ত হলাম। এরপর আসে নিজের কন্টেন্ট তৈরির পালা। বইটিতে ম্যাসিভ ভ্যালু বা অমছনান মূল্য দেওয়ার কথা বারবার বলা হয়েছে। এই শব্দটা শুনতে খুব ভারী লাগে। বাস্তবে এর মানে কি? মানে কতটা দিলে তাকে ম্যাসিভ বলা যাবে? ম্যাসিভ ভ্যালুর ধারণাটা হলো নেওয়ার আগে দেওয়া, এবং শুধু দেওয়া নয়, প্রয়োজনের চেয়ে অনেক বেশি দেওয়া। আচ্ছা। চলুন ওই গিটার শিক্ষকের উদাহরণটাতেই ফিরে যাই। ধরুন একজন গিটার শেখানোর একটা অনলাইন কোর্স বিক্রি করতে চান। ম্যাসিভ ভ্যালুর দর্শন অনুযায়ী কোর্স বিক্রির কথা বলার আগে তাকে অন্তত 50টা ফ্রি গিটার লেসনের ভিডিও ইউটিউবে দিতে হবে। 50টা? হ্যাঁ, একটা ফ্রি কর্ড চার্টের পিডিএফ তার ওয়েবসাইটে রাখতে হবে এবং ইনস্টাগ্রামে মানুষের করা 100টা প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ তিনি এত বেশি পরিমাণে বিনামূল্যে সাহায্য করবেন যে তার দর্শক ভাবতে বাধ্য হবে, এই মানুষটা যদি বিনামূল্যে এত কিছু দেয়, তাহলে তার পেড কোর্সে না জানি আরও কত কি আছে। একদম। আপনি যখন নিঃস্বার্থভাবে দিতে থাকেন, তখন দর্শক আপনার কাছে একরকম ঋণী বোধ করে। তারা আপনার সমর্থক হতে চায়। এটাই ব্যবসার সবচেয়ে শক্তিশালী ভিত্তি, যা টাকা দিয়ে কেনা যায় না। এই প্রক্রিয়াটা শুনতে অসাধারণ, কিন্তু এর জন্য যে পরিমাণ ধৈর্য আর ধারাবাহিকতার প্রয়োজন, সেটাই আসল কথা। সেটা তো বেশিরভাগ মানুষেরই থাকে না। সবাই তো দ্রুত ফলাফল চায়। এই কঠিন সত্যটা নিয়ে বইতে কি বলা হয়েছে? এই বিষয়টাকেই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা বলা যেতে পারে। সাফল্য একটা ম্যারাথন, স্প্রিন্ট নয়। বইটাতে এমন অনেক সফল ব্যক্তির উদাহরণ আছে যাদেরকে আমরা আজ চিনি, কিন্তু আমরা তাদের পর্দার আড়ালের 5, 7 বা 10 বছরের পরিশ্রমটা দেখি না। ঠিক। এমন হাজারো দিন গেছে যখন তারা কন্টেন্ট তৈরি করেছেন, কিন্তু ভিউ ছিল মাত্র 10টা। এমন শত শত রাত গেছে যখন তারা দর্শকের প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু সেখান থেকে কোনো আয় আসেনি। আমার নিজের কথাই যদি বলি, যখন প্রথম লেখালেখি শুরু করি, প্রথম 6 মাস আমার লেখাপড়ার মতো একমাত্র পাঠক ছিলেন আমার মা। মনে হতো একটা শূন্য ঘরে দাঁড়িয়ে চিৎকার করছি। এই পর্যায়টাকেই বলা হয় দ্য গ্রাইন্ড বা কঠিন পরিশ্রমের পর্ব। যারা এই পর্বে টিকে থাকতে পারেন তারাই শেষ পর্যন্ত সফল হয়। ব্র্যান্ড রাতারাতি তৈরি হয় না, এটা ইট দিয়ে বাড়ি বানানোর মতো। প্রতিটি কন্টেন্ট, প্রতিটি কমেন্ট, প্রতিটি আলাপ এক একটা ইট। একদম। তাহলে সব মিলিয়ে এই বইটা আসলে কাদের জন্য লেখা? এটা কি শুধু তাদের জন্য যারা নতুন প্রজন্মের ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার হতে চায়? না, একদমই না। বইটার আবেদন আসলে অনেক জিনিস। অবশ্যই যারা কন্টেন্ট নির্মাতা হতে চান তাদের জন্য এটা একটা বাইবেলের মতো। কিন্তু এর বাইরেও ধরুন একজন ফ্রিল্যান্সার যিনি সবসময় ক্লায়েন্টের খোঁজে থাকেন, হ্যাঁ, এই বইটি তাকে শেখাবে কিভাবে এমন একটা ব্র্যান্ড তৈরি করা যায় যাতে ক্লায়েন্ট তাকে খুঁজে নেয়। অথবা একজন ছোট্ট ব্যবসায়ী যার বিজ্ঞাপনের জন্য বিশাল বাজেট নেই,
তিনি কিভাবে নিজের জ্ঞানকে কন্টেন্টে রূপান্তরিত করে গ্রাহকদের আকৃষ্ট করতে পারেন, এই বইটি তার পথ দেখায়। এমনকি একজন ছাত্রছাত্রীও তো এটা থেকে শিখতে পারে। অবশ্যই একজন ছাত্র যে পড়াশোনার পাশাপাশি নিজের পছন্দের কোনো বিষয়ে জ্ঞান অর্জন করে আর্থিকভাবে স্বাধীন হতে চায়, তার জন্য এই দর্শনটা খুব শক্তিশালী। তার মানে যারই কোনো জ্ঞান, দক্ষতা বা প্যাশন আছে এবং তিনি সেটা ব্যবহার করে নিজের একটা পরিচিতি তৈরি করতে চান, এই বইটি তার জন্য। এবং এর প্রভাব শুধু পেশাগত জীবনেই সীমাবদ্ধ না। আপনি যখন নিজের পছন্দের বিষয় নিয়ে কথা বলেন, অন্যদের শেখান, তখন আপনার নিজের আত্মবিশ্বাস বাড়ে, কমিউনিকেশন স্কিলও ভালো হয়। এটা শুধু টাকা আয়ের পথ নয়, এটা নিজেকে আরও ভালোভাবে আবিষ্কার করার একটা মাধ্যমও। তাহলে এই দীর্ঘ আলোচনার পর আমরা কি বলতে পারি? সবকিছুর মানে কি দাঁড়ালো? সারসংক্ষেপ করলে এটাই বলা যায় যে আমরা ইতিহাসের সেরা একটা সময়ে বাস করছি। নিঃসন্দেহে। আমাদের হাতে থাকা স্মার্টফোনটাই এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যদি কেউ তার যাত্রাকে সততার সাথে নথিভুক্ত করতে রাজি থাকে, সঠিক প্ল্যাটফর্মে গিয়ে মানুষের আলোচনায় মূল্য যোগ করে, নিঃস্বার্থভাবে জ্ঞান বিতরণ করে এবং বছরের পর বছর ধরে ধৈর্য ধরে লেগে থাকে, হ্যাঁ, তাহলে তার প্যাশনকে একটা লাভজনক এবং প্রভাবশালী ব্র্যান্ডে পরিণত করা শুধু সম্ভবই নয়, প্রায় অবশ্যম্ভাবী। বইটির চূড়ান্ত বার্তাটি হল, সাফল্য এখন আর শুধু ভাগ্যবান বা প্রতিভাবানদের জন্য সংরক্ষিত নয়, এটি তাদের জন্য যারা সবচেয়ে বেশি ধারাবাহিক। সুযোগ এখন আর দরজায় কড়া নাড়ে না, সুযোগ এখন 24 ঘন্টায় আমাদের পকেটে রয়েছে। প্রশ্ন হল, আমরা সেই সুযোগটা কাজে লাগাতে কতটা প্রস্তুত? আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা আলোচনা করলাম যে একটা স্মার্টফোন আর ধারাবাহিকতায় সাফল্যের চাবিকাঠি হতে পারে, কিন্তু এমন একটা বিশ্বে যেখানে প্রায় প্রত্যেকের কাছেই একটা স্মার্টফোন আছে এবং অনেকেই ধারাবাহিক হওয়ার চেষ্টা করছে, সেখানে ঠিক কোন জিনিসটা একজনের যাত্রাকে লক্ষ লক্ষ মানুষের ভিড় থেকে সত্যি আলাদা করে তোলে? কেবল ধারাবাহিকতাই কি যথেষ্ট, নাকি এমন কোনো অদৃশ্য উপাদান, যেমন একটা অনন্য দৃষ্টিভঙ্গি বা গল্প বলার অসাধারণ ক্ষমতা রয়েছে, যার কথা হয়তো কোনো বইয়ে লেখা থাকে না?